আসসালামু আলাইকুম। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে চলে গেছেন ১৬ মাস হয়েছে। কিন্তু এই ১৬ মাসেও তারেক রহমান কেন দেশে আসেননি? এটা সাধারণ জনগণ, বিএনপির নেতাকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে এটা নিয়ে ব্যাপক আলোচনা চলতেছে যে ১৬ মাস হলো উনি কেন দেশে আসতেছেন না। এখন তো আর শেখ হাসিনা নেই, এখন ওনার ভয় কিসের? শেখ হাসিনার সময় ভয় ছিল যদি ওনাকে দেশে আসে তাহলে হয়তো মেরেই ফেলতে পারে, ওনার প্রাণনাশের একটা হুমকি ছিল শেখ হাসিনার থেকে। কিন্তু এখন তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আওয়ামী লীগ তো দেশেও নেই, তাহলে এখন কার ভয় উনি দেশে আসতেছেন না? এখন কি কারণে উনি দেশে আসতেছেন না, কাদের কারণে উনি দেশে আসতেছেন না, এই আলোচনাগুলো সকল মহলে চলতেছে। সাধারণ জনগণ, রাজনীতিবিদ, সাংবাদিক, সকল শ্রেণী পেশার মানুষ এই আলোচনাগুলি করতেছে তারেক জিয়া কেন দেশে আসতেছেন না, এসে দলের দায়িত্ব নিচ্ছেন না কেন। এখন একটা কথা সব জায়গায় আলোচিত হচ্ছে যে বিএনপির সিনিয়র কিছু নেতার জন্য তারেক রহমান দেশে আসতে পারতেছেন না, ওনারা চাচ্ছে না তারেক জিয়া দেশে আসুক, দেশে এসে দলের দায়িত্ব নিক। তারেক জিয়া দেশে আসলে ওনাদের সমস্যা হবে, রাজনৈতিকভাবে ওনারা কোণঠাসা হয়ে পড়বে। কারণ এই নেতারাই গত ১৭ বছরে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। আমাদের দেশে অনেকেই বলেন যে শেখ হাসিনার এই ১৭ বছর ক্ষমতায় থাকার কারণ হলো ভারতের শেল্টার, শুধু একমাত্র ভারতের শেল্টার না, সেটাও ঠিক আছে, ভারতের শেল্টারও ছিল, কিন্তু বিএনপির সিনিয়র নেতাদের সহযোগিতাও ছিল। বিএনপির সিনিয়র নেতারা বিএনপির সাথে গাদ্দারি করছে, বিএনপির বেইমানি করছে বিএনপির সাথে, এই জন্য গত ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারছে। নাহলে শেখ হাসিনা গত ১৭ বছর ক্ষমতায় থাকা কোনো অবস্থাতেই সম্ভব ছিল না। শেখ হাসিনা সরকারের পতন ঘটত ১৪ সালে ২৯শে ডিসেম্বর। বেগম খালেদা জিয়া তখন মার্চ ফর ডেমোক্রেসির একটা ডাক দিয়েছিলেন ১৪ সালের ২৯শে ডিসেম্বর। সারা বাংলাদেশের থেকে সকল নেতাকর্মী ঢাকায় গেছে মার্চ ফর ডেমোক্রেসিতে যোগদান করার জন্য, কিন্তু বিএনপির কোনো সিনিয়র নেতা সেদিন রাজপথে নামেননি। সেদিন যে বেগম খালেদা জিয়াকে গুলশানের ফিরোজা ভবন থেকে ওনাকে বের হতে দেয়নি পুলিশ, এবং পুলিশ যে বালির ট্রাক দিয়ে ব্যারিকেড তৈরি করছে, বিএনপির একজন নেতা সেখানে গেছেন? কোনো নেতা যায়নি বিএনপি। শুধু তখনকার কয়েকজন নেত্রী, পাপিয়া সহ কয়েকজন নেত্রী খালেদা জিয়ার সাথে ছিলেন ওনার বাসভবনের এখানে, এই ছাড়া বিএনপির সিনিয়র কোনো নেতা সেখানে ছিলেন না। যদি একজন নেতাও সেদিন সেখানে যেতেন অথবা সেখানে রাজপথে যেতেন, তাহলে সেদিন আওয়ামী লীগের পতন ঘটে, এটা সবাই জানে। সেদিনের সকল ভিডিও, সকল তথ্য, সবকিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে, টিভি চ্যানেলগুলি এখনো আছে। সেদিন কেন ব্যর্থ হয়েছে? সেদিন বেগম খালেদা জিয়া অসংখ্যবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন দিয়েছেন, ওনাকে ফোনে পাননি। ওনার একাধিক নাম্বারে ফোন দিয়েছেন, যতগুলো নাম্বার ম্যাডামের কাছে ছিল সবগুলো নাম্বারে ফোন দিয়েছেন, কিন্তু ওনাকে পাননি। মির্জা আব্বাসকে ফোন দিয়েছেন, পাননি। সিনিয়র নেতাদেরকে ফোন দিয়েছেন, কাউকে পাননি, সবাই ফোন বন্ধ রাখছে। পরবর্তী সময়ে সে তথ্যগুলি বেরিয়ে আসছে, কেন তারা ফোন বন্ধ রাখছেন, কেন তারা ম্যাডামের সাথে যোগাযোগ করেননি, এবং সেদিন কেন তারা রাজপথে আসেননি। বিএনপি চাইনি যে তখন আওয়ামী লীগের পতন ঘটুক। শেখ হাসিনার সাথে বিএনপির গোপন বৈঠক হয়েছে। বৈঠকে এই নেতারা বিক্রি হয়ে গেছে, বিএনপির সকল তথ্য এরা আওয়ামী লীগের কাছে পাচার করে দিয়েছে। একটা দলের যদি গোপন কোনো কর্মসূচি থাকে, একটা পলিসি থাকে, সেটা যদি প্রতিপক্ষ জেনে যায়, তাহলে তো প্রতিপক্ষ সেই সুবিধাটা নিবে, এবং সেই সুবিধাটা নিয়েই শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পেরেছে। 18 সালেও বিএনপি সিনিয়র নেতারা গাদ্দারি করছেন, বিএনপির সাথে বেইমানি করছেন। 18 সালেও নাইলে বিএনপি আওয়ামী লীগের পতন ঘটে, এদের কারণে ঘটে। এবং 23 সালের 28শে অক্টোবর
বিএনপি যে মহাসমাবেশটা ডাক দিয়েছিল ঢাকায়, সেই মহাসমাবেশে আওয়ামী লীগের পতন ঘটে। সেদিন বিএনপির একজন সিনিয়র নেতা স্টেজে ছিলেন না, সবাই নেতাকর্মীদেরকে ফিল্ডে রেখে চলে গেছেন। জাস্ট আওয়ামী লীগের কর্মীরা হাইকোর্টের দিক থেকে একটা বোমা নিক্ষেপ করছে বিএনপি সমাবেশ থেকে 4-5 কিলোমিটার দূরে। ওটা বোমা নিক্ষেপ করছে, এখানে শব্দ আসছে, নেতারা সব স্টেজ থেকে পালিয়ে গেছেন। কর্মীরা কিছু সময় ছিলেন, যখন দেখলেন যে কোনো নেতাই আর নেই, সবাই চলে গেছেন, সবাই পালিয়ে গেছেন। মির্জা ফখরুল ইসলাম পালিয়ে যাওয়ার আগে পরের দিন একটা হরতাল ঘোষণা করে দিচ্ছেন, একটা নাটক করে গেলেন, চলে গেছেন, নেতা কর্মীরা সব বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে সেদিনে যদি একজন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা সিনিয়র যে কোনো একজন নেতা সেদিনও যদি স্টেজে থেকে যান এবং নেতৃত্ব দেন, সেদিন আওয়ামী লীগের পতন ঘটে। বিএনপির এই নেতারা গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ভারতের পর সবচেয়ে বড় দায়ী হলো এরা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য যত চেষ্টা আছে, যত কৌশল আছে, সবকিছু করছে বিএনপির বিরুদ্ধে। বিএনপির যে স্থায়ী কমিটি আছে, স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত নেওয়া, স্থায়ী কমিটির সকল সদস্য এই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবসময় এগুলি আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে পাচার করে দিয়েছে। এই জন্য বিএনপির কোনো আন্দোলন গত 17 বছরে সফল হয়নি, এই জন্য শেখ হাসিনার পতন হয়নি। যখন বিএনপির নেতৃত্ব বাদ দিয়ে ছাত্ররা গত বছর বৈষম্য বিরোধী ব্যানারে আসছে, এসে আন্দোলন করছে, তখন পতন হয়েছে। বিএনপির নেতৃত্বে শেখ হাসিনার পতন হয়নি, হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। নাহিদ রাজি ব্যানারে আসছেন, এসে আন্দোলন করছেন, সেই আন্দোলনের ফলে। কারণ সেখানে বিএনপি সিনিয়র নেতারা জড়িত ছিলেন না, সিনিয়র নেতারা জানতেন না যে কি হতে যাচ্ছে সামনে, এগুলি জানতেন না, কারণ জানলে এগুলি প্লাস করে দিতেন, এগুলি আওয়ামী লীগের কাছে প্লাস করে দিতেন। আওয়ামী লীগ আগের থেকে ব্যবস্থা নিতেন, ওনাদেরকে কোনো ঘরেও জানতে দেওয়া হয়নি যে সামনে কি হতে যাচ্ছে। বিএনপির নেতারা প্রথম একেবারে বুঝতে পারেনি যে আওয়ামী লীগের পতন ঘটতে যাচ্ছে 1 মাসের ভিতরে, এই জন্যই আওয়ামী লীগের পতন ঘটছে। নাইলে বিএনপির এই যে সিনিয়র নেতা যারা আছেন, এরা যদি জানতেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, রিজভী আহমেদ, এরা বিএনপি আওয়ামী লীগকে গত 17 বছরে সকল তথ্য পাচার করছে। বিএনপির গুরুত্বপূর্ণ সকল তথ্য, সকল কৌশল, যেগুলি বিএনপি কৌশল নির্ধারণ করত গোপন, সবকিছু শেখ হাসিনার কাছে পাচার করছে, পাচার করে আসতে পারে। এখন এই জিনিসগুলো তারেক রহমান যদি দেশে আসেন, তাহলে এই জিনিসগুলোর বিরুদ্ধে উনি ধীরে ধীরে অ্যাকশন নেবেন। আগামী সরকার গঠন করলে এই নেতাগুলিকে ইলেকটেড করে ফেলবেন, উনি নিষ্ক্রিয় করে রাখবেন। এদেরকে আগামী সরকার যদি বিএনপি গঠন করতে পারে, তাহলে এই যে মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, রিজভী আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, এদেরকে মন্ত্রিত্ব দিবে না। কারণ এই তথ্য প্রমাণ সবকিছু তারেক জিয়ার কাছে আছে যে এরা যে আওয়ামী লীগের সাথে গোপন আতাত করে এত বছর আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে, এই প্রমাণগুলি সব তারেক রহমানের কাছে আছে, উনি এগুলি সব জানেন। কিন্তু এখন ওনার এগুলি কিছু করার নেই, এখন উনি ধৈর্য ধরে আছেন, ক্ষমতায় গেলে তারপরে উনি করতে পারবেন। তো ক্ষমতায় যেতে হলে ওনাকে আগে দেশে আসতে হবে, দেশে আসলে উনি ক্ষমতায় যেতে পারবেন, ক্ষমতায় যেতে পারলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। এখন এই জন্যই রাজনৈতিক কৌশল, এই জন্যই এরা তারেক জিয়া দেশে আসুক এটা চায় না, কারণ তারেক জিয়া দেশে আসলে এদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে ধীরে ধীরে। এই কারণে 1 নম্বর কারণ হলো এই জন্য ওরা তারেক জিয়াকে দেশে আসতে দিচ্ছে না, একটা সিন্ডিকেট তৈরি করে রাখছে, এই 7-8 জনের একটা সিন্ডিকেট সিনিয়র নেতাদের মাঝে এরা তৈরি করে রাখছে, তারেক জিয়া যেন দেশে আসতে না পারে। তারেক জিয়া লন্ডনে বসে এই স্কাইপের মাধ্যমে বক্তব্য রাখুক, ভিডিও বার্তা দিক, ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতা কর্মীদের সাথে যোগাযোগ রাখুক, দেশে আসুক, এটা দেশে আসি বিএনপির নেতৃত্ব দিক এবং আগামী দিনে সরকার প্রধান হোক, এটা এই নেতারা চাচ্ছে না। এরা চাচ্ছে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে মির্জা ফখরুল ইসলাম প্রধানমন্ত্রী হবে, মির্জা আব্বাস গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিবে, আমির খসরু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিবে, নজরুল ইসলাম খান
ওনারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নেবেন, মহেশ্বরচন্দ্র রায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নেবেন, ওনারা ক্ষমতা ভাগ বাটোয়ারা করবেন, তারেক জিয়া শুধু বিদেশে থেকে দলের নেতৃত্ব দেবেন আর দেশ শাসন করবেন এরা। এই কারণেই তারেক জিয়া দেশে আসুক এরা চাচ্ছে না, এরা প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে, এই কারণে তারেক জিয়া দেশে আসতে পারতেছেন না। এরা হলো ঘরের শত্রু বিভীষণ যেটা বলে। এরাই গত 17 বছর আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য এই ব্যথাগুলি দেয়। এদের কারণে আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় থাকতে পেরেছে এবং এত গুম খুন, এত অত্যাচার জুলুম নির্যাতন করতে পেরেছে, এত ঘুষ দুর্নীতি আওয়ামী লীগের এই অপশাসন দুঃশাসন করতে পেরেছে এই বিএনপির এই সিনিয়র নেতাগুলির কারণে। আমার কথাগুলো আপনারা একটু ভেবে দেখবেন, আপনাদের চিন্তার সাথে একটু মিলিয়ে দেখবেন আমার কথাগুলো কতটুকু যৌক্তিক, কতটুকু সত্য, এগুলির জন্য দায়ী কারা এবং তারেক জিয়া যে এখনো দেশে আসতে পারতেছেন না, কারণ কি? আমি যে কারণগুলি বললাম এগুলির সাথে আপনাদের চিন্তা ভাবনা মিলিয়ে দেখবেন। আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।